আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেনমি স্কুল অ্যাডমিশন প্রোগ্রামের অর্থায়ন প্রথম পত্রের আরেকটি লেকচার নিয়ে, এবং আজকে আমাদের লেকচার সংখ্যা হলো 3। এবং আজকের লেকচারের বিষয়বস্তু হলো আর্থিক বাজারের আইনগত দিকসমূহ, যেটি হলো তোমাদের অর্থায়ন প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়। সো আজকে হলো এই লেকচারে এই অধ্যায়ের অর্ধেক পার্ট পড়ানো হবে, কারণ বলেছিলাম আমরা ইম্পর্টেন্ট অধ্যায়গুলো একাধিক লেকচারে সাজানোর চেষ্টা করেছি। সো এই অধ্যায়টি অনেক বেশি ইম্পর্টেন্ট, এর জন্য এটি আমরা এর অর্ধেক অংশ আমরা আজকে দেখব, এন্ড বাকি অর্ধেক অংশ পরবর্তী লেকচারে দেখব। তো চলো শুরু করা যাক। মাউস পয়েন্টারটি চলে গেছে, একটি মিনিট। এবার ঠিক আছে আশা করি। হ্যাঁ, সো আর্থিক বাজারের ধারণা বা কনসেপ্ট অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। সংজ্ঞায় বলা আছে, আর্থিক বাজার বলতে নির্দিষ্ট স্থান বা প্রতিষ্ঠানকে না বুঝিয়ে একটি ধারণা বা নেটওয়ার্ককে বোঝায়, যার মাধ্যমে তহবিলের চাহিদাকারী এবং তহবিলের যোগানদাতারা আর্থিক সম্পত্তি কেনাবেচা করে এবং মধ্যস্থকারী হিসেবে কাজ করে আর্থিক প্রতিষ্ঠানসমূহ। অর্থাৎ আর্থিক বাজার তাহলে কোনো একটি স্থান না, যেরকম আমরা বলি আমরা বাজারে গিয়েছি শাকসবজি কিনতে, এটি একটি নির্দিষ্ট স্থান। বা আর্থিক বাজার কিন্তু কোনো নির্দিষ্ট স্থান না, বরং এটি একটি ধারণা বা একটি নেটওয়ার্ক, যেখানে তহবিলের চাহিদাকারী এবং তহবিলের যোগানদাতারা আর্থিক সম্পত্তি কেনা বেচা করে। অর্থাৎ দুটি পক্ষ থাকে, একটি হলো তহবিলের চাহিদাকারী এবং আরেকটি হলো তহবিলের যোগানদাতা। মানে একটি পক্ষের তহবিলের প্রয়োজন থাকে যে আমাদের টাকা লাগবে, এবং অন্য একটি পক্ষ থাকে যাদের কাছে টাকা আছে, তারা টাকা অন্য পক্ষকে দিবে। সো এই দুটি পক্ষ আর্থিক সম্পত্তি কেনা বেচা করে। আর্থিক সম্পত্তি কোনগুলো? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ট্রেজারি বিল, বা এরকম আরো যে বিভিন্ন পরে পুনর্যুক্তি করে, এবার এরকম যে বিভিন্ন সিকিউরিটিজ আছে, এগুলোকে বলা হচ্ছে আর্থিক সম্পত্তি। সো আর্থিক সম্পত্তি কেনাবেচা করে এবং এদের মধ্যস্থকারী হিসেবে কাজ করে আর্থিক প্রতিষ্ঠান। এই দুটি পক্ষ কিভাবে মিলিত হবে? এদের মাঝখানে একটি পক্ষের প্রয়োজন হয়, যেগুলো হচ্ছিল আর্থিক প্রতিষ্ঠান সমূহ, বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যেরকম আইডিএলসি, আইপিডিসি, এই প্রতিষ্ঠানগুলো। সো এটি ছিল সংক্ষেপে। সাধারণভাবে আরও ইজিলি বলা গেলে সাধারণভাবে যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয় তাকে আর্থিক বাজার বলে। ব্যাপক অর্থে আর্থিক বাজার হলো তহবিল সংগ্রহকারী ও তহবিল যোগানদাতাদের মিলনস্থল, যেখানে একজনের উদ্বৃত্ত অর্থ অন্যের ঘাটতি পূরণ করে থাকে। যেটি বললাম সেটি একটু ইজি করে বলা হয়েছে, যে একটি নির্দিষ্ট স্থান যেখানে যদি দুটি পক্ষ থাকে, এক পক্ষ অন্য পক্ষের আর্থিক যে ঘাটতি সেটি পূরণ করে থাকে। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যেটি হলো সাধারণভাবে যে বাজারে স্বল্প ও দীর্ঘমেয়াদী, অর্থাৎ এই যে আমাদের আর্থিক সম্পত্তি, সেগুলো স্বল্প মেয়াদীও হতে পারে, সেগুলো দীর্ঘমেয়াদীও হতে পারে। এই বিষয়ে আমরা আগামীতেই দেখব। সো একটু একদম শর্টে দেখা গেলে এটি হলো একটি আর্থিক বাজার, একটি নেটওয়ার্ক, যেখানে ঘাটতি একক থাকবে এবং উদ্বৃত্ত একক থাকবে। সো এই ঘাটতি এককের টাকার প্রয়োজন, ডেফিসিট ইউনিট, আর এখানে থাকবে উদ্বৃত্ত একক, যাদের কাছে সারপ্লাস ইউনিট, যাদের কাছে অধিক অর্থ থাকবে, এরা টাকা দিবে এই পক্ষকে। কিন্তু সরাসরি তো দেওয়া পসিবল না, কারণ কার টাকা লাগবে, কার কাছে টাকা আছে, এটা কিভাবে জানবে মানুষ? এর জন্য মাঝখানে একটি মধ্যস্থকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আর্থিক প্রতিষ্ঠানসমূহ। তারা এই পক্ষগুলোর কাছ থেকে টাকা নেয় এবং এই পক্ষগুলোকে সে টাকা ধার হিসাবে প্রদান করে। তো এটি ছিল মূলত আর্থিক বাজারের ধারণা। সো এবার দেখব আর্থিক বাজার ব্যবস্থার উপাদানসমূহ, অর্থাৎ মানে কি কি উপাদান বা কি কি বিষয়বস্তু থাকে বা কোন কোন ফ্যাক্ট থাকে, আমরা সেগুলো দেখব। এখানে সব মিলায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আমি ওর 10টি বিষয়ের কথা বলেছি, কিন্তু আসলে আরও অনেক উপাদান থাকে একটি আর্থিক বাজারে। তবে সবচেয়ে যে ইম্পর্টেন্ট উপাদান বা ফ্যাক্টগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, কজ এখান থেকে ছোটোখাটো এমসিকিউ আসে। সো প্রথমে আমরা দেখব সিকিউরিটিজ। সিকিউরিটিজ কি? সিকিউরিটিজ হলো সে সকল হাতিয়ার যার মাধ্যমে একটি পক্ষ
অর্থ সংগ্রহ করে এবং অন্য পক্ষ সেখানে বিনিয়োগ করে। আমরা আগেই জেনেছি যে আর্থিক বাজারে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিন্তু হাতিয়ার থাকে, অ্যান্ড এই হাতিয়ারকে আমরা সিকিউরিটিজই বলতে পারি। সো আলটিমেটলি এই আর্থিক বাজারে স্বল্পমেয়াদী সিকিউরিটিজও আছে এবং দীর্ঘমেয়াদী সিকিউরিটিজও আছে। আমরা জানি স্বল্পমেয়াদী মানে 0 থেকে 1 বছরের মধ্যে, আর দীর্ঘমেয়াদী হচ্ছিল 1 বছরের বেশি। সো এই দুটি, এটা স্বল্পমেয়াদী এবং এটি হচ্ছিল দীর্ঘমেয়াদী। সো এই সিকিউরিটি ছিল সেই সকল হাতিয়ার বা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী হাতিয়ার যার মাধ্যমে একটি পক্ষ অর্থ সংগ্রহ করে এবং অন্য পক্ষ সেখানে বিনিয়োগ করে। সো দেখা যাক স্বল্পমেয়াদী সিকিউরিটিজ হলো ট্রেজারি বিল, বাণিজ্যিক পত্র, ব্যাংক স্বীকৃতিপত্র, হস্তান্তরযোগ্য আমানত সার্টিফিকেট, পুনঃক্রয় চুক্তি। এগুলো হলো স্বল্পমেয়াদী সিকিউরিটিজ, অর্থাৎ এগুলোর মেয়াদ 0 থেকে 1 বছরের মধ্যে। আর দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ হলো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। এগুলো হচ্ছিল দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ, কারণ এগুলোর মেয়াদ 1 বছরের বেশি। সো আমরা বুঝতে পারলাম সিকিউরিটিজ কি। সো সিকিউরিটিজ হলো সেই সকল হাতিয়ার যার মাধ্যমে দুটি পক্ষ তাদের মধ্যে আর্থিক লেনদেন করে থাকে, অর্থাৎ একটি পক্ষ সারপ্লাস ইউনিট যার কাছে অতিরিক্ত বা উদ্বৃত্ত অর্থ থাকে, সেই অর্থটি তারা যে ঘাটতি ইউনিট বা ডেফিসিট ইউনিট আছে ওদেরকে ধার হিসাবে দেয়। সো সিকিউরিটিজ কি আমরা বুঝতে পারলাম। এবার সিকিউরিটিজ ইস্যুয়ার। সো স্বাভাবিকভাবে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সিকিউরিটিজ ইস্যু করে তাদেরকে সিকিউরিটিজ ইস্যুয়ার বলা হয়। আমরা জেনে গিয়েছি সিকিউরিটিজ কি, আর ইস্যুয়ার জিনিসটা কি। যে পক্ষ কোনো কিছু ইস্যু করে তাকেই কিন্তু ইস্যুয়ার বলা হয়। সো যারা আলটিমেটলি সিকিউরিটিজ ইস্যু করে তাদেরকে সিকিউরিটিজ ইস্যুয়ার বলা হয়। সংখ্যায় বলা আছে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান সিকিউরিটিজ ইস্যু করে তাদেরকে সিকিউরিটিজ ইস্যুয়ার বলা হয়। সাধারণত প্রতিষ্ঠান সমূহে সিকিউরিটিজ ইস্যু করে থাকে, যে মনে করো বেক্সিমকো লিমিটেড, তাদের টাকার প্রয়োজন, তারা বাজারে শেয়ার বিক্রি করলো। সো এই যে সিকিউরিটিজ ইস্যু করলো, তাহলে কিন্তু এখানে বেক্সিমকো লিমিটেড একটি সিকিউরিটিজ ইস্যুয়ার হিসাবে কাজ করবে। প্রাণ আরএফএল লিমিটেড, তাদের টাকার প্রয়োজন, তারা বাজারে বন্ড বিক্রি করলো, তারা কিন্তু সিকিউরিটিজ ইস্যুয়ার। সরকারের টাকা প্রয়োজন, তারা ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড ছাড়লো বাজারে, তারাও কিন্তু সিকিউরিটিজ ইস্যুয়ার। সো যেই পক্ষ আলটিমেটলি এই সিকিউরিটি ইস্যু করবে তারাই হচ্ছিল সিকিউরিটিজ ইস্যুয়ার। এরা হলো আর্থিক বাজারের ঘাটতি ইউনিট বা ডেফিসিট ইউনিট, অর্থাৎ এইসব পক্ষের অর্থের ঘাটতি রয়েছে, তারা সিকিউরিটিজ ইস্যু করে সে সকল ঘাটতি একক বা ঘাটতি অর্থ পূরণের চেষ্টা করে থাকে। সো সিকিউরিটিজ ইস্যুয়ার কারা আমরা বুঝতে পারলাম। এরপর আসছে বিনিয়োগকারী। ভাই সিকিউরিটিজ তো ইস্যুয়ার করলে একটি পক্ষ, টাকা দিবে কারা? যারা সেই সিকিউরিটিজের টাকা দিয়ে কিনছে সিকিউরিটিজগুলো, তারাই কিন্তু বিনিয়োগকারী। সো এ পক্ষ সিকিউরিটিজ অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ সিকিউরিটিজ ইস্যুয়ার কিন্তু সিকিউরিটি ইস্যু করলো, অ্যান্ড সেই সিকিউরিটিজগুলো তো কাউকে না কাউকে কিনতে হবে। যারাই সেখানে কিনছে অর্থাৎ অর্থ বিনিয়োগ করছে, তারাই কিন্তু আলটিমেটলি বিনিয়োগকারী। এ পক্ষ হলো আর্থিক বাজারের উদ্ধৃত একক, অর্থাৎ এদের কাছে উদ্ধৃত অর্থ থাকে বা এদের অর্থ থাকে, তারাই কিন্তু সেই অর্থ এখানে সিকিউরিটিজে বিনিয়োগ করে থাকে। এদেরকে বলা হয় সারপ্লাস ইউনিট। সো বিনিয়োগকারীকে বা কারা বুঝতে পারলাম। এগুলো কিন্তু মোটামুটি আমরা জানতাম, বাট এবার একটু ইম্পর্টেন্ট টপিকগুলো আসছে, এইসব জায়গা থেকে প্রশ্ন মোটামুটি একটু বেশি আসছে। মার্চেন্ট ব্যাংক, এ সকল প্রতিষ্ঠান কোনো কোম্পানির শেয়ার ইস্যু ও বিক্রয়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করে থাকে। আসলে এখানে শেয়ার না বলে যদি সিকিউরিটিজ বলি, তাহলে বিষয়টি ভালো মানানসই হয়। অর্থাৎ মার্চেন্ট ব্যাংক হলো বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান, অর্থাৎ যারা ইস্যুয়ার, তাদের সিকিউরিটিজগুলো ইস্যু ও বিক্রয়ের ক্ষেত্রে দায়িত্ব পালন করে থাকে। কেমন দায়িত্ব? তারা ইস্যু ম্যানেজার বা অবলেখক হিসাবে দায়িত্বগুলো পালন করে থাকে। এদের কাজ কি? এদের কাজও ছিল অন্য একটি পক্ষে, অর্থাৎ যারা ইস্যুয়ার, সিকিউরিটিজ ইস্যুয়ার, তাদের পক্ষে সেই সিকিউরিটিজগুলো ইস্যু করে দিবে এবং
বিক্রি করে দেওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করে থাকবে। কারণ আমি বললাম একটু আগে যখন আমরা সিকিউরিটিস ইস্যুয়ারের উদাহরণ দেখেছিলাম, বলেছিলাম প্রাণ লিমিটেড বা বেক্সিমকো, তারা কিন্তু আসলে সরাসরি মাঠে নেমে এই ইস্যু করে বিক্রি করার দায়িত্ব কিন্তু এই হ্যাসেল নেওয়ার মতো কিন্তু সময় থাকে না, বিকজ তাদের আরও অন্য কাজ থাকে। সো এরা কি করে, একটি থার্ড পার্টিকে এখানে ইনকর্পোরেট করে যে ভাই তোমাদেরকে আমরা কমিশন দিব বা টাকা দিব, তোমরা আমাদের এই কাজটি পালন করে দাও। এবং যারা এই কাজটি পালন করে থাকে তাদেরকে মূলত মার্চেন্ট ব্যাংক বলা হয়ে থাকে। সো মার্চেন্ট ব্যাংক কি আমরা জানলাম। এরপর ক্রেডিট রেটিং কোম্পানি। সো এই কোম্পানিগুলো বাজারে অবস্থিত বিভিন্ন কোম্পানির আর্থিক অবস্থা, ব্যবস্থাপনার দক্ষতা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোর মান নির্ধারণ করে। দেখো এখানে একটি ব্যক্তি বসে আছে, ধরে নাও এটা তুমি। এখন এখানে 3টি কোম্পানি আছে, এটি একটি কোম্পানি, ধরে নাও ছবি নিয়ে আসলে উদাহরণ দেওয়া আছে, বা ধরে নাও তোমার কোম্পানি। এখন তুমি কিছু অর্থ বিনিয়োগ করবে, বাট তুমি এই কোনো কোম্পানির সম্পর্কে কোনো ধারণা রাখো না যে কোন কোম্পানি কেমন বা এদের কাজ কি। এখন তুমি কিভাবে এই করবে, তোমার তো জানতে হবে আসলে কোন কোম্পানির ম্যানেজারিয়াল দক্ষতা কেমন, কাদের বিনিয়োগ থেকে লাভ হওয়ার চান্স কেমন, বা কাদের বিনিয়োগ বেশি ভালো, তুমি কিভাবে বুঝবে? এর জন্য এদের একটা রেটিং প্রয়োজন আছে, তাই না? সো এই কাজটি করে থাকি ক্রেডিট রেটিং কোম্পানি। এই কোম্পানিগুলো বাজারে অবস্থিত বিভিন্ন আর্থিক সংস্থার বিভিন্ন কোম্পানি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের যারা মূলত সিকিউরিটি ইস্যু করে আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা, ব্যবস্থাপনা দক্ষতা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রতিষ্ঠানের মান নির্ধারণ করে। অবশ্যই এখানে আরও অনেক ফ্যাক্টর থাকে, তাদের অবস্থা, ব্যবস্থাপনা দক্ষতা, তাদের মূলধনের পরিমাণ, তারপর তাদের ম্যানেজারিয়াল টিম কেমন, তাদের বিনিয়োগের লাভজনকতা কেমন, সব কিছু দেখে শুনে তারা বিবেচনা করে প্রতিষ্ঠানগুলোর মান নির্ধারণ করে। এখানে মূলত বিভিন্ন মান দেয়, তারা AAA, তারপরে AA, BBB, তারপরে BB সহ এরকম আরও কতগুলো রেটিং আছে তারা দিয়ে থাকে। এইসব রেটিং দেখে বুঝতে হয় যাদের মান AAA তারা খুব ভালো, যারা AA এর থেকে খারাপ, কারণ করতে করতে বিভিন্ন লেয়ারের তারা মান দিয়ে থাকে। এখন এই যে বিনিয়োগকারী, ধরে নেই এই যে প্রতিষ্ঠান, এদের লেভেল আছে AAA, এদেরটা BB, না এদের ধরে নেই A, এর BB। এখন কিন্তু তুমি কিন্তু দেখে বুঝবো, আচ্ছা এদের AAA ওই স্টার বেশি, মানে নিশ্চয়ই এরা খুব ভালো। এদের এর চেয়ে একটু খারাপ, আর BB মানে এদের তিনজনের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায়। তো স্বাভাবিকভাবে তুমি কিন্তু সবচেয়ে যে সেরা প্রকল্পটি আছে, অর্থাৎ সেরা সিকিউরিটিজ ইস্যুয়ার, তাদের কাছেই কিন্তু তুমি আলটিমেটলি তোমার অর্থটি তুমি বিনিয়োগ করবা। সো এ সকল মান দেখে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা লাভ করতে পারে, এবং ধারণা লাভ করে তারা মূলত বিভিন্ন জায়গায় ইস্যু করে থাকে। সো আলটিমেটলি এই ক্রেডিট রেটিং কোম্পানির কাজ বিভিন্ন ফ্যাক্টর দেখে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের, অর্থাৎ যেসব প্রতিষ্ঠান সিকিউরিটিজ ইস্যু করে তাদের কোম্পানির বিভিন্ন রেটিং করে দেওয়া, এবং সেই সব রেটিং বা মান দেখে বিনিয়োগকারীরা বুঝতে পারে আসলে এইসব প্রতিষ্ঠানের কার্যক্রম কেমন, বা এখানে কি আমার বিনিয়োগ করা আদৌ লাভজনক হবে কিনা। সো বিনিয়োগকারীদের ধারণা লাভের ক্ষেত্রে ক্রেডিট রেটিং কোম্পানি খুবই খুবই গুরুত্বপূর্ণ কাজ পালন করে থাকে। এখন আমাদের দেশে কিন্তু বিভিন্ন রকমের ক্রেডিট রেটিং কোম্পানি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্র্যাব, এটি ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ, ক্র্যাব। তারপরে ক্রিসেল, CRISL, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড। সো বাংলাদেশে এই দুটি উল্লেখযোগ্য ক্রেডিট রেটিং কোম্পানি আছে। তবুও তোমরা অবশ্যই সার্চ দিবে নেটে যে বাংলাদেশে ক্রেডিট রেটিং কোম্পানি কি কি আছে, কারণ মাঝে মধ্যে বোর্ডে প্রশ্ন, অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন কিন্তু আসতে পারে যে ক্র্যাবের ফুল ফর্ম কি, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ, বা ক্রিসেলের ফুল ফর্ম কি, ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিস লিমিটেড। তারপর বলতে পারে
ক্র্যাব কোন ধরনের প্রতিষ্ঠান, এইসব প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে দুই একটা আসতে পারে। তোমাদের যে 12টা এমসিকিউ আসবে বা মানে নেক্সট টাইম সার্কুলার আসলে যতগুলো এমসিকিউ রাখে সেখান থেকে তোমরা একদম সবগুলোই ইজি পাবা তা কিন্তু না, কিছু কিন্তু আউট অফ সিলেবাস বা আউট অফ বুক আনবে। কারণ তুমি বইয়ের বাইরেও কিছু পড়েছো কি না এগুলো তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু একটু যাচাই করবে, কারণ তারা চাবে শুধুমাত্র যেসব শিক্ষার্থী খালি বই পড়ে তাদের থেকে যারা বইয়ের বাইরেও এক্সট্রা নলেজ নেয় ওদের কিন্তু অবশ্যই প্রায়োরিটি দিবে। সো এইসব বিষয় কিন্তু তোমাকে জানতে হবে যেগুলো আমাদের এইচএসসির বইয়ের মধ্যে দেওয়া নেই, তোমাদেরকে একটু সার্চ দিয়ে দেখতে হবে। সো বাংলাদেশে দুটি গুরুত্বপূর্ণ বা নামকরা ক্রেডিট ট্রেডিং কোম্পানি হচ্ছিল ক্র্যাব এবং ক্রিসেল। সো ক্রেডিট ট্রেডিং কোম্পানি কি জানলাম, এরপরে হচ্ছিল স্টক এক্সচেঞ্জ। সো বিভিন্ন প্রতিষ্ঠানের ইস্যুকৃত দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ যে সুগঠিত নেটওয়ার্কে ক্রয় বিক্রয় করা হয় তাকে স্টক এক্সচেঞ্জ বলে। সো আলটিমেটলি যে সুগঠিত বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকে স্টক এক্সচেঞ্জ বলা হয়। মূলত এইসব স্টক এক্সচেঞ্জে শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার বা ঋণপত্র যেগুলো আছে এইসব বিষয় কিন্তু মানে এই সিকিউরিটিসগুলো কিন্তু ক্রয় বিক্রয় করা হয়, কারণ এগুলো হচ্ছিল দীর্ঘমেয়াদী সিকিউরিটিস, কারণ এসবের মেয়াদ হচ্ছিল 1 বছরের বেশি। কারণ দেখো একটি শেয়ার ইস্যু করার পর থেকে যতদিন না প্রতিষ্ঠান বিলুপ্ত হবে তার আগ পর্যন্ত কিন্তু শেয়ার এটি বাজারে থাকে। এখানে সাধারণ শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার আছে। সো স্টক এক্সচেঞ্জ হলো আসলে সেই সুগঠিত বাজার যেখানে দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় হয়। আমরা স্টক এক্সচেঞ্জকে জানলাম। এরপর হচ্ছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আচ্ছা, এটি আমার আবার মার্কারটি চলে গিয়েছে। হ্যাঁ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের দায়িত্বরত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ আমাদের জানতে হবে এখানে একটা জিনিস, তোমরা ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে পরীক্ষা দিবা, এখানে তোমাদের একটা জানার বিষয় আছে। বর্তমানে বিএসইসি বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান আছে তিনি হলো শিবলি রুবাইয়াতুল ইসলাম, যিনি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে ব্যবসায় শিক্ষা অনুষদ বা বিজনেস ফ্যাকাল্টি আছে তার কিন্তু ডিন ছিলেন, এবং জাস্ট 2020 সালের মে জুন মাসে দিয়ে কিন্তু সে আলটিমেটলি বিএসইসি চেয়ারম্যান হিসাবে ঘোষিত হয়, এবং সে আমাদের সি ইউনিটের অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের ডিন পদ থেকে মানে সরে গিয়ে সে নিয়ে এখন কিন্তু বিএসইসি চেয়ারম্যান। সো তোমাদের একটু মাথায় রাখতে হবে, এখান থেকে এই প্রশ্ন দ্বিতীয় পারে, কারণ তোমাদের জানতে হবে যে আমাদের ডিন, বিজনেস ফ্যাকাল্টির ডিন কিন্তু একসময় মানে বর্তমানে বিএসইসি চেয়ারম্যান। সো এটি গেল, আমি আবার ব্যাক করি। সো বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের দায়িত্বরত প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। তোমরা অবশ্যই বানানটি দেখো, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বানানটি, কারণ অ্যাডমিশন এক্সামে মাঝে মধ্যেই বানান দিয়ে দেয় যে বিএসইসির সঠিক পূর্ণরূপ কি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ না, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বানানে একটা এম কম দিয়ে দিল, COMISSION, বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনস। এরকম কিন্তু তোমাকে কনফিউজ করবে সেম জিনিস দিয়ে, তোমাকে বানান জাস্ট একটু চেঞ্জ করে কিন্তু তোমাকে এখানে পেঁচাবে যে তুমি বলো, তুমি কিন্তু কনফিউজড হয়ে গেলে হবে না। তোমার জানতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ, এখানে একটা প্লুরাল ফর্ম আছে, অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বানানটি অবশ্যই তোমাকে আয়ত্ত করতে হবে, কারণ এখান থেকে তোমার প্রশ্ন মাঝে মধ্যেই আসে। আমরা জানলাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি। এরপরে হচ্ছিল স্টক ব্রোকার। আচ্ছা, একটি জিনিস, যদি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এই তার বাজারে শেয়ার ইস্যু করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে অবশ্যই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে দায়িত্ব নিতে হয়, এই পারমিশন নিতে হয়। যদি তারা পারমিশন না নেয়
পারমিশন বিএসইসির কাছ থেকে পারমিশন না নিয়ে কিন্তু কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে শেয়ার ইস্যু বা বিক্রি করতে পারবে না। এরপর স্টক ব্রোকার। সো স্টক ব্রোকার কারা? স্টক ব্রোকার হলো যে সমস্ত প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের পক্ষে সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে তাদেরকে স্টক ব্রোকার বলে। অর্থাৎ তুমি বিনিয়োগকারী, তুমি টাকা দিয়ে শেয়ার ক্রয় বিক্রয় করবা। এখন সবসময় কি সব মানুষ শেয়ার মার্কেটে সবকিছু বুঝবে? না, এজন্য একটি পক্ষ থাকে যাদেরকে বলা হয় স্টক ব্রোকার। তারা হচ্ছিল বিনিয়োগকারীদের পক্ষে আসলে সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে। আমাদের দেশে বিভিন্ন সেকেন্ডারি মার্কেট আছে। সেকেন্ডারি মার্কেট কি তোমরা একটু পরে জানবে। সো সেকেন্ডারি মার্কেটে অনেক বিনিয়োগকারী গিয়ে বসে থাকে, সামনে একটি ব্যক্তি কম্পিউটার নিয়ে বসে থাকে, হয়তোবা তার নাম যেটা, সে এখন বিনিয়োগকারীরা বলে ভাই আমার এই কোম্পানির শেয়ার বিক্রি করে দেন, তখন কিন্তু সে সাথে সাথে কম্পিউটারের ইনপুট দিয়ে বিক্রি করে দেয়। আরেকজন ব্যক্তি বলে ভাই আমার ওই কোম্পানির শেয়ার কিনবো, তাড়াতাড়ি কিনে ফেলেন। সেই ব্যক্তি কিন্তু কিনে ফেলে। এখন এই ব্যক্তির লাভ কি এই কাজটি করার? এই কাজের বিনিময়ে তারা কমিশন পেয়ে থাকে। অর্থাৎ কমিশনের জন্য এই স্টক ব্রোকাররা বিনিয়োগকারীদের পক্ষে শেয়ার ক্রয় বা সিকিউরিটিজ আলটিমেটলি ক্রয় বিক্রয় করে থাকে। অ্যান্ড একজন মানুষকে স্টক ব্রোকার হতে হলে অবশ্যই বিএসইসির কাছ থেকে অনুমোদন নিতে হবে যে ভাই আমি কোনো একটি সেকেন্ডারি মার্কেটে স্টক ব্রোকার হিসাবে দায়িত্ব পালন করতে চাই। সো বিএসইসির কাছ থেকে পারমিশন না নিয়ে কোনো ব্যক্তি কখনোই স্টক ব্রোকার হতে পারবে না। এরপর আমরা আসবো হচ্ছিল স্টক ডিলার। আজকে একটু মাউস পয়েন্টটা ঝামেলা করছে, তাই বারেবার পেন করে নিতেছে। যাই হোক, স্টক ডিলার। স্টক ডিলার বলতে এমন প্রতিষ্ঠান, আচ্ছা এখানে হবে ঠানকে বোঝায় যারা, আচ্ছা এখানে একটু ভুল এসেছে, আমি ঠিক করে দিচ্ছি। সো ঠিক হয়ে গিয়েছে, একটু সরি ভুল ছিল এখানে বানান। সো স্টক ডিলার বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যারা নিজের জন্য সিকিউরিটি, যাহারা আবার একটু ভুল, সরি আবার একটু আমি ঠিক করে দিচ্ছি, একটা মিনিট। সো স্টক ডিলার বলতে এমন প্রতিষ্ঠানকে বোঝায় যারা নিজের জন্য সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে থাকে। আচ্ছা, সো আমরা একটু আগে দেখলাম স্টক ডিলার, এখন স্টক ব্রোকার, আমরা এখন দেখছি স্টক ডিলার। সো এরা করে কি, যখন কোনো প্রতিষ্ঠান বাজারে সিকিউরিটিজ মানে ইস্যু করার কথা চিন্তা করে, তখন করে কি এইসব প্রতিষ্ঠান সকল সিকিউরিটিজ ক্রয় করে নেয়। হয়তোবা একটি প্রতিষ্ঠান সিকিউরিটি হয়তোবা 1 লক্ষ শেয়ার বিক্রি করবে 5 টাকা করে, 1 লক্ষ পিস, এরা করে কি 5 টাকা দিয়ে সব কিনে নেয়। দেন এরা হয়তোবা এই নিজেদের কাছে রেখে দেয়, বা এগুলো এরা বাজারে হয়তোবা 5.25 টাকায় বিক্রি করে, এই 25% হিসেবে তারা লাভ রাখে, বা নিজেদের কাছে রেখে এই প্রতিষ্ঠানের লাভ হলে সব নিজেরা ভোগ করে। এরা আসলে আলটিমেটলি স্টক ডিলার, যারা নিজেদের জন্য সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করে। অর্থাৎ প্রথমে প্রতিষ্ঠানের কাছ থেকে সকল সিকিউরিটিজ ক্রয় করে নেয়, সেগুলো তারা পরে হয়তোবা অধিক দামে বাজারে বিক্রি করে থাকে। আর্থিক বাজারের এ পক্ষকে মার্কেট মেকারও বলা হয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসে, আর্থিক বাজারের কোন পক্ষকে মার্কেট মেকার বলা হয়? অ্যান্সার হবে স্টক ডিলার, স্টক ব্রোকার না। কিন্তু স্টক ব্রোকার কিন্তু একটি বিনিয়োগকারীর পক্ষে জাস্ট ক্রয় বিক্রয় করে থাকে। একজন বললো ভাই আমি এতগুলো কিনবো, তার পক্ষে এতগুলো শেয়ার কিনে দেয়, তাকে কিনে দেয়, মানে তার একজন তার আন্ডারে কাজ করে থাকে, এই অবস্থা অনেকটা এরকম বলা যায়। আর স্টক ডিলার হচ্ছিল কি, তারা নিজেদের জন্য সকল স্টক কিনে নেয়, কিনে হয়তো বা তারা পরে অধিক মূল্যে সেটি বাজারে বিক্রি করে। সো যেহেতু তারা সব কিনে নেয় এবং একটি প্রতিষ্ঠানের সকল সিকিউরিটিজ একবারে বিক্রি হয়ে যায়, অ্যান্ড এটি একটি প্রতিষ্ঠানের জন্য অনেক ভালো যে তাদের সিকিউরিটিজ সব বিক্রি হয়ে গিয়েছে এবং এটি মার্কেটে অনেক একটা ভালো ইফেক্ট ফেলে, এজন্য এদেরকে মার্কেট মেকারও বলা হয়ে থাকে। প্রশ্ন আসতে পারে কাদেরকে মার্কেট মেকার বলা হয়? উত্তর হবে স্টক ডিলারদেরকে। এরপর আছে হচ্ছিল লাস্টে ডিপোজিটারি। সো ডিপোজিটারি কি? ডিপোজিটারি হলো যে প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে সিকিউরিটিজ সংরক্ষণ করে ও স্থানান্তর করে তাদের ডিপোজিটারি বলে। অর্থাৎ
ডিপোজিটারি হলো আলটিমেটলি এই যে সিকিউরিটিসগুলো আছে সেগুলোকে ইলেকট্রনিক পদ্ধতিতে সংরক্ষণ ও স্থানান্তর করা। এই যে মানুষের শেয়ার কিনছে, বন্ড কিনছে, এগুলো কি কাগজে কিনছে? নিশ্চয়ই না। এগুলো অনলাইনে একটি ইলেকট্রনিক পদ্ধতিতে বা ইলেকট্রনিক কাগজের মাধ্যমে হচ্ছে। সো এইসব তো কোথাও রাখতে হয় এই ইলেকট্রনিক কাগজগুলো। সো এইগুলো যে রাখার যে পদ্ধতি, এটাকে বলা হয় ডিপোজিটারি, এবং মানে আলটিমেটলি যারা কাজ করে থাকে এর জন্য এদেরকে ডিপোজিটারি বলে। ডিপোজিটারি আইন 1999 এর আওতায় সেন্ট্রাল ডিপোজিটর বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের ডিপোজিটারি হিসেবে কাজ করে। অর্থাৎ বাংলাদেশে যারা ডিপোজিটারি কাজ করে সেই প্রতিষ্ঠানটির নাম সেন্ট্রাল ডিপোজিটর বাংলাদেশ লিমিটেড বা CDBL, সেন্ট্রাল ডিপোজিটর বাংলাদেশ লিমিটেড। এরা বাংলাদেশের ডিপোজিটরি হিসেবে কাজ করে। সো এই ছিল মোটামুটি আমাদের আর্থিক বাজারের উপাদানসমূহ। আমরা এখন এখান থেকে যদি প্রশ্ন আসে ইনশাল্লাহ আমরা কিন্তু সবগুলোই উত্তর করতে পারবো। সো এবার আমরা দেখব আর্থিক বাজারের যে প্রকারভেদ বা আর্থিক বাজারের ধরন। আর্থিক বাজারকে মূলত দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটি হলো অর্থ বা মুদ্রা বাজার এবং একটি পুঁজি বা মূলধন বাজার। এই বাজারটি হচ্ছিল স্বল্প মেয়াদী এবং এটি হলো দীর্ঘমেয়াদী। অর্থাৎ এখানে স্বল্পমেয়াদী সিকিউরিটিসগুলো ক্রয় বিক্রয় করা হয় অ্যান্ড এ বাজারে দীর্ঘমেয়াদী সিকিউরিটিসগুলো ক্রয় বিক্রয় করা হয়। তো চলো এবার আমরা একটু এই দুটি যে মার্কেট আছে দুই প্রকার, এদের মধ্যেকার ক্লাসিফিকেশন দেখে নিই বা কিভাবে আমরা আসলে এদেরকে আলাদা করতে পারি এগুলো দেখে নিই। তো প্রথমে আসছে হচ্ছিল অর্থ বা মুদ্রা বাজার। 1 বছর বা তার চেয়ে কম অথবা সরকারি সম্পত্তি ক্রয় বিক্রয় করা হয়। অর্থাৎ যে সকল বাজারে 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় অ্যান্ড সরকারি যে সিকিউরিটিজ আছে সেগুলোকে আমরা ধরতে পারি, এগুলোকে মূলত অর্থ বা মুদ্রা বাজার বলা হচ্ছে। সো স্বল্পমেয়াদী তো বললাম যে 1 বছর বা তার চেয়ে কম, আর সরকারি সম্পত্তি বা সিকিউরিটিজের কথা বলা হচ্ছে। এর কারণ হলো সরকারি যে সিকিউরিটিজগুলো বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হচ্ছিল 1 বছরে কম সময়ের জন্য হয়ে থাকে। সো অর্থ বা মুদ্রা বাজার যদি আমাদের সংজ্ঞা চায় আমরা এক কথায় সহজে লিখে দিব, যে বাজারে 1 বছর বা তার চেয়ে কম সময়ের জন্য সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় তাকেই বলা হয় অর্থ বা মুদ্রা বাজার। অর্থাৎ স্বল্পমেয়াদী সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়। এর হাতিয়ার কি, অর্থাৎ এ বাজারের সিকিউরিটিজ সমূহ কোনগুলো? প্রথমে আছে ট্রেজারি বিল, এটি সরকার ইস্যু করে, বাণিজ্যিক কাগজ, ব্যাংক স্বীকৃতিপত্র, পুনঃক্রয় চুক্তি। এই যে সিকিউরিটিজগুলো আছে এগুলো হলো অর্থ বা মুদ্রা বাজার, ইংলিশে বললে মানি মার্কেট। সো এই বাজারে এই হাতিয়ারগুলো ক্রয় বিক্রয় করা হয় এবং খালি এগুলো না, এর চেয়ে হিসাব করতে গেলে যদি আমি লিস্ট করি দেখা যাবে আরো 15-20 রকম চলে এসেছে, অনেক আছে, বাট এখানে আমি জাস্ট কিছু উদাহরণ হিসাবে আনলাম। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কথা হচ্ছিল এর মেয়াদ, অর্থাৎ কোন মেয়াদে সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয়, অ্যান্ড আরেকটি হলো এই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে। বাংলাদেশ ব্যাংক, যেটি হলো বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এই ব্যাংকটি হচ্ছিল এই যে অর্থ বা মুদ্রা বাজার আছে এদের দেখাশোনা করে বা এদের অভিভাবক, বা এই যে অর্থ বা মুদ্রা বাজার এই বাজারটিকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে যে অর্থ বা মুদ্রা বাজারের অভিভাবককে কোন প্রতিষ্ঠান এ বাজারকে নিয়ন্ত্রণ করে বা দেখাশোনা করে বা নিয়ম নীতি প্রতিষ্ঠা করে, সবকিছুই হবে বাংলাদেশ ব্যাংক। কজ বাংলাদেশ ব্যাংক যত অর্থ বা মুদ্রা বাজার আছে এদেরকে নিয়ন্ত্রণ করে। অ্যান্ড অর্থ বা মুদ্রা বাজারের মেন যে সদস্য তারা হচ্ছিল বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান অ্যান্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক বলতে আমরা তো বুঝি কোন কোন ব্যাংক, এরকম অনেক ব্যাংক আছে। আর আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেগুলো হলো আইডিএলসি, আইবিডিসি, এগুলো। তারল্য মুদ্রা বাজারের সিকিউরিটিসগুলো তারল্য বেশি হয়,
আমরা গত লেকচারে পড়েছিলাম তারল্য বিষয়টা কি। একটি সিকিউরিটিসকে যত দ্রুত নগদ অর্থে কনভার্ট করা যায় তাকে সেই সিকিউরিটিজের তারল্য কিন্তু তত বেশি। অর্থাৎ তারল্যর পরিমাপ করা হয় একটি সিকিউরিটিসকে কত তাড়াতাড়ি নগদ অর্থে পরিবর্তন করা যায়। সো আমরা তারল্য কি জানলাম। সো দেখো, এই যে বাজারে সিকিউরিটিসগুলো আছে এগুলোর মেয়াদ কিন্তু 0 থেকে 1 বছরের মধ্যে। আর আমরা আরেকটা যদি পড়বো, এটা ছিল মূলধন বাজার, সেগুলোর সিকিউরিটিজের মেয়াদ কিন্তু 1 বছরের বেশি বা দীর্ঘমেয়াদের জন্য। স্বাভাবিকভাবে যদি আমরা ওই সিকিউরিটির সাথে এর তুলনা করি, এর তারল্য বেশি হবে, কারণ এই সিকিউরিটিসগুলো ওই সিকিউরিটিসগুলোর তুলনায় খুব দ্রুত নগদে পরিবর্তন করা যায় বা কনভার্ট করা যায়। তাই স্বাভাবিকভাবে অর্থ বা মুদ্রা বাজারের সিকিউরিটিসগুলো তারল্য কিন্তু অনেক বেশি হয়ে থাকে। বিক্রয়ের ধরন, এ বাজারের সিকিউরিটিসগুলো সাধারণত অবহারে বিক্রি করা হয়। এটি অবশ্যই ইম্পর্টেন্ট একটি বিষয়, অবহারে বিক্রি করা হয়। আর অবহারটি কি? একটি জিনিসের দাম হচ্ছিল 10 টাকা, এটি হলো ফেস ভ্যালু, আমরা এটি 8.5 টাকায় বিক্রি করলাম, মানে 1.5 বা 1.5 টাকা কমে আমরা বিক্রি করলাম। এই যে লিখিত মূল্য বা ফেস ভ্যালুর চেয়ে যে আমরা কম মূল্যে বিক্রি করলাম, এই যে কম মূল্য, এটাকেই বলা হচ্ছে অবহার। যদি আমরা এটাকে 10.50 পয়সায় বিক্রি করতাম, এটাকে আমরা বলতাম অধিহার। অর্থাৎ অধিহার আর অবহারের পার্থক্য হচ্ছিল প্রত্যেকটি সিকিউরিটিজের একটি ফেস ভ্যালু বা লিখিত মূল্য থাকে, অর্থাৎ এর গায়ে একটি বিষয় লেখা থাকে। যদি এটার থেকে কম মূল্যে বিক্রি করা হয়, সেই লিখিত মূল্যের থেকে সেটিকে বলা হবে অবহার, আর যদি তার চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হয় তাহলে সেটিকে বলা হবে অধিহার। সো আমরা অধিহারকে অবহারের এবং কি বুঝলাম। এইবার বিক্রয়ের ধরন, এ বাজারের সিকিউরিটিসগুলো সাধারণত অবহারে বিক্রি করা হয়। মানে কি, এই যে একটি হয়তো বা সিকিউরিটিসের মূল্য 10 টাকা, এটি বিক্রি করা হবে 8.5 টাকা বা 7 টাকা বা 6 টাকা বা 5 টাকা। এখন কেন এটা করা হয়? কারণ এই যে সিকিউরিটিসগুলো আছে এগুলোর উপর সাধারণত কোনো সুদ দেওয়া হয় না বা লাভ দেওয়া হয় না। এখন ভাই, আমরা সিকিউরিটিস আমরা ইস্যু করতেছি, যে বিনিয়োগকারী তাকে যদি লাভ না দেয় সে কেন কিনবে? তার লাভটা হচ্ছিল এখানেই যে 10 টাকার একটি জিনিস সে কিনছে 8.5 টাকায়, কিনে সে আবার কিন্তু যখন বিক্রি করার সময় বা যখন সিকিউরিটিস ইস্যুয়ার সেই সিকিউরিটিস ফেরত নিয়ে নেবে, তারা কিন্তু তখন তাকে সেই 10 টাকায় ফেরত দিবে। অর্থাৎ বিনিয়োগকারী ক্রয় করেছে 8.5 টাকায় বাট বিক্রি করেছে 10 টাকায়, তাহলে এখানে তার এই যে 1.5 টাকা, এই 1.5 টাকা কিন্তু লাভ থাকলো। সো এই 1.5 টাকা লাভের আশায় কিন্তু একজন বিনিয়োগকারী এসব সিকিউরিটিজে অর্থ বিনিয়োগ করে থাকে। সো বুঝতে পেরেছো কেন এই সিকিউরিটিসগুলো অবহারে বিক্রি করা হয়ে থাকে? আচ্ছা, আবার মাউস পয়েন্টারটি চলে গিয়েছে। আচ্ছা, সো এটি ছিল মূলত অর্থ ও মুদ্রা বাজার, এইটা আমরা দেখলাম। এইবার আমরা দেখব হচ্ছিল পুঁজি বা মূলধন বাজার কোনটি। সো আমরা চলে আসলাম পুঁজি এবং মূলধন বাজারে। সো মুদ্রা বাজার সম্পর্কে আমরা জেনেছি এটি স্বল্পমেয়াদী, আর পুঁজি আর মূলধন হচ্ছে এটি দীর্ঘমেয়াদী। সো দেখো, 1 বছরের বেশি দীর্ঘমেয়াদী অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন করা হয়ে থাকে। অর্থাৎ এই যে পুঁজি বা মূলধন বাজার আছে, এ বাজারে 1 বছরের বেশি অর্থাৎ দীর্ঘমেয়াদে অর্থ ও আর্থিক সম্পদের লেনদেন করা হয়ে থাকে। অর্থাৎ এগুলো দীর্ঘমেয়াদী সিকিউরিটিজ লেনদেন করা হয়ে থাকে এ বাজারে। এর হাতিয়ার কি? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার। দেখো, সাধারণ শেয়ার যখন ইস্যু করা হয়, এটি যতদিন পর্যন্ত না কোম্পানি বিলুপ্ত হয় ততদিন পর্যন্ত কিন্তু এ শেয়ার বাজারে থাকে। অগ্রাধিকার শেয়ার 8 বছর, 10 বছর বা 15 বছরের জন্য থাকে, আবার মাঝে মধ্যে এটি আজীবনের জন্যও থাকে। বন্ড সাধারণত বছর কয়েক বছর, 5 বছর, 10 বছর, 15 বছর বা 20 বছর হয়ে থাকে। ডিবেঞ্চারও সেম। সো এগুলো কিন্তু সবগুলো দীর্ঘমেয়াদের জন্য হয়ে থাকছে। এই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটি পড়েছিলাম BSEC। এই যে প্রতিষ্ঠানটি আছে এটি হচ্ছিল পুঁজি বা মূলধন বাজারকে দেখাশোনা করে থাকে। অর্থাৎ এ বাজারের অভিভাবক বা দেখাশোনার দায়িত্ব বা নিয়ন্ত্রণের অধিকার একমাত্র এ প্রতিষ্ঠানের কাছে আছে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যদি এখানে
কোনো সিকিউরিটিতে এই সিকিউরিটিসগুলো বিক্রি করতে যায়, অবশ্যই বিএসইসির কাছ থেকে কিন্তু তাদের পারমিশন বা অনুমোদন নিতে হবে। তারল্য মূলধন বাজারের সিকিউরিটিসগুলো তারল্য কম হয়ে থাকে। দেখো আমরা মুদ্রা বাজারে দেখলাম 1 বছরের মধ্যে সেগুলোকে নগদ টাকায় কনভার্ট করে ফেলা যায়, কিন্তু এগুলোর মেয়াদ তো, অর্থাৎ এই পুঁজি বা মূলধন বাজারের যে সিকিউরিটি আছে এগুলোর মেয়াদ তো দেখা যাচ্ছে 1 বছরের বেশি, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর বা সারা জীবন। স্বাভাবিকভাবে এদের তারল্য কম হয়ে থাকবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এইসব বাজারে তারল্য কেমন হয়ে থাকে, তোমার কিন্তু এগুলো উত্তর দিতে হবে তখন যখন পরীক্ষা আসবে। বিক্রয়ের ধরন, এ বাজারের সিকিউরিটিসগুলো লিখিত মূল্যে অধিহারে বা অবহারে বিক্রি হয়ে থাকে। একটু আগেই বললাম 10 টাকা হচ্ছিল লিখিত মূল্য, গায়ে লেখা আছে। 8.5 টাকা বিক্রি হলে অবহারে বা 11 টাকা 20 পয়সায় বিক্রি হলে অধিহারে হয়ে থাকবে। সো এখন এই সব যে সিকিউরিটিস আছে, যেরকম সাধারণ শেয়ার, এখানে কি দেওয়া হয়? লভ্যাংশ। অগ্রাধিকার শেয়ার নির্দিষ্ট লভ্যাংশ দেওয়া হয়। বন্ড বা ডিবেঞ্চারে কি দেওয়া হয়? সুদ দেওয়া হয়। এগুলো তো দেওয়া হবেই, তবুও এই সিকিউরিটিসগুলো অবহারে বিক্রি হতে পারে, লিখিত মূল্যে বিক্রি হতে পারে বা অধিহারে বিক্রি হতে পারে। এখন যেহেতু আমরা এখানে লভ্যাংশ দিব বা সুদ দিব, তবে কেন এই অবহার অধিহার? এর কারণ হচ্ছিল যদি কোনো কোম্পানি খুব নাম করা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু তারা অবহারে বিক্রি করবে। কারণ একটি কোম্পানি যাদের নাম কেউ শুনে নেই, তারা যদি 10 টাকার শেয়ার 10 টাকা বা বেশি টাকা বিক্রি করে, অনেকে কিন্তু কিনতে ইন্টারেস্টেড নাও হতে পারে। বাট যখন তারা কম দামে বিক্রি করবে, তখন প্রতিষ্ঠানটি যদি অত নাম নাও থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকে বলবে আচ্ছা, যেহেতু আমি একটি 10 টাকার জিনিস আমি কিনতে পারছি 8.5 টাকায়, এবং আমি তো এখানে 1.5 টাকা লাভ পাবোই বিক্রি করার সময়, প্লাস আমার প্রতি বছর তো লভ্যাংশ আছেই, তখন অনেক মানুষ ইন্টারেস্টেড হতে পারে। তারপর লিখিত মূল্য অনেক কোম্পানি বিক্রি করতে পারে। আবার কিছু প্রতিষ্ঠান অনেক নাম করা, যেমন মনে করো বেক্সিমকো বা ধনী গ্রামীণফোন, যাদেরকে সবাই জানে এবং যাদের শেয়ার সবাই কিনতে চায়। এখন তাদের শেয়ারের মূল্য 10 টাকা করে। এখন মানুষের ডিমান্ড অনেক বেশি, তারা বলতে পারে ভাই আমার শেয়ারের দাম 10 টাকা, বাট যেহেতু আমার ডিমান্ড বেশি, আমি 11 টাকা 20 পয়সায় বিক্রি করবো। অ্যান্ড এই যে 1 টাকা 20 পয়সা তোমাদের বেশি টাকা দিতে হবে, এই টাকাটি প্রতিষ্ঠান নিজের লাভ হিসাবে রেখে দিবে। এটি করতেই পারে। সো সাধারণত এই বিষয়গুলো হয়ে থাকে কোনো কোম্পানির সিকিউরিটিজের ডিমান্ডের উপর ভিত্তি করে, যে সেটি আসলে অবহারে বিক্রি হবে নাকি লিখিত মূল্যে নাকি অধিহারে। সো এর বিক্রয়ের ধরন হচ্ছিল লিখিত মূল্যে বা ফেস ভ্যালুতে, অধিহারে অর্থাৎ ফেস ভ্যালুর চেয়ে বেশি মূল্যে, বা অবহারে অর্থাৎ ফেস ভ্যালুর চেয়ে কম মূল্যে। এটি ছিল মূলত আমার পুঁজি বা মূলধন বাজারের যে ডিসকাশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা আসবো হচ্ছিল আমাদের পুঁজি, অর্থ বা মুদ্রা বাজার বা মানি মার্কেট যেটি আছে, অর্থাৎ স্বল্প মেয়াদে, যার মেয়াদ হচ্ছিল 0 থেকে 1 বছরের মধ্যে লেনদেন হয়ে থাকে যেসব সিকিউরিটিস, সেই সব সিকিউরিটির সামান্য গুরুত্বপূর্ণ কয়েকটা সিকিউরিটি সম্পর্কে আমরা জানবো, যেন এখান থেকে প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। তো আবার একটু সংজ্ঞায় আসি। মুদ্রা বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে স্বল্পমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়, অর্থাৎ এর মেয়াদ ছিল 0 থেকে 1 বছরের মধ্যে। স্বল্পমেয়াদী বলতে 1 বছর বা 1 বছরের চেয়ে কম সময়কে বোঝায়, যেটা বললাম যে 1 বছর বা 1 বছরের চেয়ে কম সময়কে বোঝাবে। আলটিমেটলি 1 বছর অর্থাৎ 365 দিন বা তার থেকে কম, অর্থাৎ 366 দিন থেকে কম থাকবে। আচ্ছা, আসলে দিন হিসাবে তো আসবে না, জাস্ট বলতে হবে 1 বছর বা 1 বছরের চেয়ে কম সময়। অর্থ বা মুদ্রা বাজারের সিকিউরিটিজ বা উপাদান। আচ্ছা, কি কি উপাদান আছে? উপাদানকে যদি আমি লিস্ট করি, একটু আগে বলেছি 15, 20, 25, 30টি হয়ে যাবে, বাট এখানে কিছু ইম্পর্টেন্ট কতগুলো সিকিউরিটিজ বা উপাদান নিয়ে ডিসকাস করা হলো। সো প্রথমে আছে বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার। বাণিজ্যিক কাগজ কি? অনেক নামকরা বাণিজ্যিক প্রতিষ্ঠান, মেনলি যেগুলোকে বলা হয় ব্লু চিপ কোম্পানি। সো এইসব ব্লু চিপ কোম্পানি কোনগুলো? যেগুলো খুব নামকরা ব্যবসায় প্রতিষ্ঠান, যাদেরকে সবাই চেনে। এরকম বাংলাদেশের ব্লু চিপ কোম্পানির কথা বলি, তারা কি হবে? বেক্সিমকো, প্রাণ আরএফএল, তারপরে হবে হচ্ছিল ধরে নেই বসুন্ধরা, তারপরে হয়তো বা আকিজ কোম্পানি, পরে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড বা ইউনিলিভার। এরা হচ্ছিল ব্লু চিপ কোম্পানি, কারণ এদেরকে এক নামে সারা দেশের সকল মানুষ চেনে।
সো এইসব প্রতিষ্ঠান মাঝে মধ্যে বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার ইস্যু করে থাকে। জিনিসটি কি, তারা ইস্যু করবে, ভাই আমরা কিছু কমার্শিয়াল পেপার ছাড়ছি, এগুলোর দাম হচ্ছিল এক একটি লিখিত মূল্য 1500 টাকা, বাট তোমরা এগুলো কিনতে পারবে 1480 টাকা দিয়ে, এই যে 20 টাকা এগুলো তোমাদের লাভ, বা একটু কমাই দেই, মনে করো 1420 টাকা দিয়ে। সো তোমরা 1420 টাকা দিয়ে কেনো, আমরা এটা 5 মাস পরে 1500 টাকা দিয়ে কিনে নিব এবং প্রতি কমার্শিয়াল পেপারে তোমাদের লাভ হবে 80 টাকা। এর মাধ্যমে তারা মাঝে মধ্যে প্রয়োজনে স্বল্পমেয়াদী অর্থায়ন করে থাকে, অর্থাৎ অর্থ সংগ্রহ করে থাকে। সো দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে যাক। বাণিজ্যিক কাগজের মেয়াদ সাধারণত 3 মাস থেকে 270 দিন পর্যন্ত হয়ে থাকে। 270 দিন বলতে এখানে 3×27 মানে মোট 9 মাস, বাট সাধারণত সব জায়গায় বলা হয়ে থাকে 3 মাস থেকে 270 দিন, তাই এইখানেও এটা এইভাবে লেখা হয়েছে। সো আমি যে বছর পরীক্ষা দিয়েছিলাম মোস্ট প্রবাবলি সেই বছরের প্রশ্ন ছিল যে বাণিজ্যিক কমার্শিয়াল পেপারের মেয়াদ কতদিন, অপশনে ছিল 3 মাস থেকে 270 দিন। সো এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, কমার্শিয়াল পেপারের মেয়াদ 3 মাস থেকে 270 দিন, আর 270 দিন মানে 9 মাস। বাট আমরা লিখবো যেহেতু সব বইয়ে জেনারেল এভাবেই দেওয়া আছে 3 মাস থেকে 270 দিন, এবং অ্যাডমিশন প্রোগ্রামেও এটিই আসে যে এর মেয়াদ অপশনে 3 মাস থেকে 270 দিন, আমরা এটিই দিব। বাট কখন এরকম আসবে না 3 মাস, একটি অপশন 3 মাস থেকে 9 মাস আর একটি অপশন 3 মাস থেকে 270 দিন, কারণ দুইটি সেম কথা। সো এই মেয়াদ হচ্ছিল বাণিজ্যিক কাগজে 3 মাস থেকে 270 দিন, এটি খুব ইম্পর্টেন্ট। বাণিজ্যিক কাগজের নির্ধারিত মূল্য বা ফেস ভ্যালু যে কম মূল্যে বিক্রি করা হয়, এই যে বললাম ফেস ভ্যালু ধরে নিয়ে 1500 টাকা, এর কম মূল্যে বিক্রি করা হবে, কারণ এখানে কোনো সুদ নাই। সো এই যে কম মূল্য এবং ফেস ভ্যালু এর যে পার্থক্য, এখানে পার্থক্য 80 টাকা, এই 80 টাকাই কিন্তু এখানে বিনিয়োগকারীর মুনাফা। সো বিনিয়োগকারী কিন্তু এই পার্থক্যের জন্যই কিন্তু এখানে বিনিয়োগ করবে। এই নির্ধারিত মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য হলো বাণিজ্যিক কাগজ ক্রয়কারী প্রতিষ্ঠানের সুদ। সো এই যে বললাম নির্ধারিত মূল্য বা ফেস ভ্যালু এবং এর যে বিক্রয় মূল্য পার্থক্য হলো বাণিজ্যিক কাগজ ক্রয়কারী প্রতিষ্ঠানের সুদ, অর্থাৎ যারা বিনিয়োগকারী, যারা ইনভেস্ট করলো ওদের সুদ কিন্তু এই যে পার্থক্যটি এটি, অর্থাৎ তারা একটি জিনিসের মূল্য হচ্ছিল 1500 টাকা বা 150 টাকা, তারা কিনেছে হচ্ছিল 135 টাকা দিয়ে, এবং অর্থাৎ বিনিয়োগকারী যে ইস্যুকারীর কাছ থেকে কিনলো হচ্ছিল 135 টাকা দিয়ে, অ্যান্ড বিক্রির সময় আবার 150 টাকায় বিক্রি করলো। সো মাঝখানে যে এই 15 টাকা, এই 15 টাকাই হচ্ছিল বিনিয়োগকারীর লাভ। সো এটি ছিল মূলত বাণিজ্যিক কাগজ বা কমার্শিয়াল পেপার, যেটি হলো আমাদের স্বল্পমেয়াদী সিকিউরিটিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার, অ্যান্ড এখান থেকে মাঝে মধ্যেই প্রশ্ন আসে। এবার আমরা দেখব ট্রেজারি বিল। একটি কথা মাথায় রাখবা, যখনই ট্রেজারি শব্দটি আসবে ধরে নিব ট্রেজারি মিনস সরকারি, অর্থাৎ গভর্নমেন্ট থেকে ইস্যুকৃত কিছু একটি। সো মুদ্রা বাজারের অন্যতম জনপ্রিয় হাতিয়ার হচ্ছে ট্রেজারি বিল বা সরকারি ট্রেজারি বিল, যা সরকারি ট্রেজারি বিভাগের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে থাকে। অর্থাৎ সরকারের তো টাকা প্রয়োজন হতে পারে মাঝে মধ্যে, তখন সরকার এই ট্রেজারি বিলটি ইস্যু করে। এটি হচ্ছিল অনেকটি বাণিজ্যিক কাগজের মতো বা কমার্শিয়াল পেপারের মতো, যে সরকার ছাড়লো ট্রেজারি বিল, যে আমরা এত কোটি ট্রেজারি বিল ছাড়বো, সব মিলে 1 কোটি ট্রেজারি বিল, প্রত্যেকটির দাম হচ্ছিল 120 টাকা করে, অ্যান্ড এগুলো বিক্রি করা হচ্ছে 100 টাকা করে, তোমরা যখন অর্থ ফেরত পাবে তখন তোমরা 120 টাকা পেয়ে যাবে। সো এইভাবে হচ্ছিল কাজটি হয়ে থাকে আর কি। সো যেটি নর্মাল হচ্ছিল কমার্শিয়াল পেপারের মতোই। সো ভবিষ্যতে কোনো নির্দিষ্ট তারিখে পরিশোধ করার অঙ্গীকার করে সরকার যে স্বল্পমেয়াদী অঙ্গীকার পত্র ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলে। এই যেটি বললাম, ভবিষ্যতে নির্দিষ্ট কি তারিখের মধ্যে পরিশোধ করার অঙ্গীকারবদ্ধ হয়ে সরকার যেই স্বল্পমেয়াদী অঙ্গীকারপত্র ইস্যু করে তাকে ট্রেজারি বিল বলে। ট্রেজারি বিল এর নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে বা বাট্টায় বিক্রি করা হয়, কারণ এই বিলের উপর কোনো কুপন সুদ নেই, অর্থাৎ বিনিয়োগকারী যে বিনিয়োগ করবে কোনো তো সুদ নেই, কেন বিনিয়োগ করবে? এই যে লিখিত মূল্য এবং এই যে বিক্রয় মূল্যের যে পার্থক্য, এখানে 20 টাকা, এই 20 টাকায় কিন্তু বিনিয়োগকারীর জন্য লাভ, অ্যান্ড এই 20 টাকার জন্যই কিন্তু আলটিমেটলি একজন বিনিয়োগকারী এই ট্রেজারি বিল কিনে থাকবে। সো ট্রেজারি বিল কি বুঝতে পারলাম। এরপরে আমরা আসবো হচ্ছিল পুনঃক্রয় চুক্তি বা রিপারচেস এগ্রিমেন্ট। আসলে এটি আলাদা কোনো সিকিউরিটিজ নয় এক হিসাবে, এটি হচ্ছিল এই যে আমরা পড়লাম এতক্ষণ ট্রেজারি বিল বা
এই যে আমরা পড়লাম বাণিজ্যিক কাগজ, এগুলোকে এক হিসাবে পুনঃক্রয় চুক্তি বলা হয়। কারণ চুক্তি করা হয় যে ভাই তুমি আমার কাছ থেকে কেন, আমি কয়েকদিনের মধ্যে তোমার কাছ থেকে এটি আমি আবার অধিক মূল্যে কিনে নিব। সো এটি হচ্ছিল পুনঃক্রয় চুক্তি, হচ্ছে শর্ত সাপেক্ষে একটা স্বল্পমেয়াদী সিকিউরিটিজ বিক্রয়। অর্থাৎ এই যে আমরা বাণিজ্যিক কাগজ বা ট্রেজারি বিল পড়লাম, এগুলো কিন্তু এক প্রকার পুনঃক্রয় চুক্তি, কারণ এখানে কিন্তু চুক্তি করা হয় যে শর্ত সাপেক্ষে একটি স্বল্পমেয়াদী সিকিউরিটিজ বিক্রয়। সো এই নির্ধারিত মূল্য এবং বিক্রয় মূল্য পার্থক্য হলো সিকিউরিটি ক্রয়কারী বা সিকিউরিটিজ হবে সিকিউরিটিজ ক্রয়কারী প্রতিষ্ঠানের সুদ। কারণ সব মিলায় 50 টাকার একটি সিকিউরিটিজ একজন ব্যক্তি কিনছে হচ্ছিল 45 টাকা। এই 5 টাকা যে আছে মাঝখানে, 5 টাকাই কিন্তু এই বিনিয়োগকারীর লাভ। এর সুদের হারকে রেপো রেট বলে। এখানে দেখো 5 টাকা মানে সব মিলায় 10%। আমার বিনিয়োগের 45-এর 5% হিসাব করো, 5/45 কত আছে। সো এইটাই হচ্ছিল কিন্তু আলটিমেটলি এই যে হারটি বা যে লাভের হার, এখানে তো অর্থের পরিমাণ বলা হয়েছে, বাট এই যে লাভটি আছে এটাকে বলা হচ্ছিল রেপো রেট। বেশিরভাগ ক্ষেত্রে স্বল্পমেয়াদী সিকিউরিটিজ ট্রেজারি বিল হিসেবে ব্যবহৃত হয়। ট্রেজারি বিল হিসেবে আলটিমেটলি ব্যবহৃত হয়ে থাকে সরকারি পক্ষে, অ্যান্ড বেসরকারি পক্ষে আরও ওই যে বাণিজ্যিক কাগজ বা আরও অনেক কিছু থাকতে পারে। পুনঃক্রয় চুক্তি সাধারণত একদিন বা খুব কম সময়ের জন্য হয়ে থাকে। যখন পুনঃচুক্তিটা সাধারণত একদিন অথবা কম সময়ের জন্য হয়ে থাকে তখন তাকে ওভারনাইট রেপো বলা হয়। যখন দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে তখন তাকে টার্ম রেপো বলে। অনেক সময় হয়ে থাকে এই পুনঃক্রয় চুক্তিটি খুব কম সময়ের জন্য হচ্ছে, হয়তো বা 2 দিন বা 7 দিন। যখন এরকম কম সময়ের জন্য হয়ে থাকবে তখন তাকে বলা হবে ওভারনাইট রেপো। আর যখন একটু দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকবে, কয়েক মাসের জন্য, তখন সেটাকে বলা হবে টার্ম রেপো। প্রশ্ন আসতে পারে, খুব কম সময়ের জন্য যে পুনঃক্রয় চুক্তি ইস্যু করা হয় তাকে কি বলা হয়? ওভারনাইট রেপো। যখন দীর্ঘমেয়াদের জন্য হয়ে থাকে টার্ম রেপো। এই সুদের হারকে কি বলা হয় পুনঃক্রয় চুক্তিতে? রেপো রেট। সো পুনঃক্রয় চুক্তি কি আমরা জানলাম। আরেকটি আছে কল মানি বাজার। এটি আসলে ঠিক বিনিয়োগকারীদের জন্য নয়, বরং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান নিজেদের অর্থের প্রয়োজনে যখন মাঝে মধ্যে অন্য একটি প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়ে থাকে তখন তাকে কিন্তু সেটাকে বলা হয় কল মানি বাজার। ধরে নিন এটা হচ্ছিল এবি ব্যাংক, আর এটি হলো ব্র্যাক ব্যাংক। সো কল মানি বাজার খুব স্বল্প সময়ের জন্য সংগঠিত হয়ে থাকে। সাধারণত বাণিজ্যিক ব্যাংক তাদের স্বল্পমেয়াদী অর্থায়নের ঘাটতি পূরণের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যে ঋণ নিয়ে থাকে তাকে কল মানি বলা হয়। এবি ব্যাংক, এর কাছে হঠাৎ করে খুব টাকার ঘাটতি দেখা দিল। সে তার যে শাখাটি আছে এই শাখায় কোনো টাকা নেই। এখন সে যে অন্য শাখা থেকে টাকা আনবে সেটা করতে অনেক দেরি হয়ে যাবে, হয়তোবা এই একদিনের মধ্যে আনতে পারবে না। তার পাশেই আছে ব্র্যাক ব্যাংকের শাখা। সো এই ব্যক্তি এবি ব্যাংক গেল ব্র্যাক ব্যাংকের কাছে যে ভাই আমার খুবই টাকার প্রয়োজন, আমাকে এত টাকাও দাও। কত টাকা লাগবে? ধরে নিন এখানে ছিল আমাকে সব মিলে 50 কোটি টাকা দিলে আমার এখন হয়ে যাবে। সো তখন খুব কম সময়ের জন্য এই ব্র্যাক ব্যাংক এদেরকে 50 কোটি টাকা যে ঋণ দিল, এই যে আলটিমেটলি লেনদেন বা যে মার্কেট, এটাকে বলা হচ্ছে কল মানি বাজার বা কল মানি মার্কেট। সাধারণত এই ঋণের মেয়াদ 7 দিনের বেশি হয় না, অর্থাৎ খুব কম সময়ের জন্য, 7 দিন, 3 দিন, 2 দিন, একদিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য হয়ে থাকতে পারে। ইভেন হতে পারে যে এবি ব্যাংকের খুব বড় একটা গ্রাহক আসলে, এদের খুব নাম করা একটা গ্রাহক এসে বললো আমার এখন 30 কোটি টাকা লাগবে, বাট এবি ব্যাংকের যে শাখা সেই শাখা এখন 30 কোটি টাকা নেই। এখন তার যে অন্য শাখা সেই শাখা থেকে টাকা আনতে সব মিলায় 4 ঘন্টা লাগবে, 4 ঘন্টা সময় লাগবে। এখন এই যে তার যে গ্রাহকটি এসেছে সে খুবই বড় এবং খুব নাম করা একজন গ্রাহক, তাকে 4 ঘন্টা বসানো মানে বিশাল ক্ষতি হওয়া, হয়তো বা সেই গ্রাহক এই ব্যাংক থেকে তার অ্যাকাউন্টে সরিয়ে ফেলবে। সো তারা কি করে, তাড়াতাড়ি পাশের যে শাখা হয়তো বা একটি আছে, ব্র্যাক ব্যাংক বললো ভাই আমাকে 4 ঘন্টার জন্য আমাকে 30 কোটি টাকা দাও, আমি তোমাকে ফেরত দিয়ে দিচ্ছি। সো এই যে মাত্র 3-4 ঘন্টার জন্য একটা ঋণ নিল, এটি কিন্তু কল মানি মার্কেট হবে। অ্যান্ড এইখানে সাধারণত সুদের হার অনেক বেশি হয়ে থাকে, 30%, 40%, 50% বা 100% পর্যন্ত হয়ে থাকে। সো তার উপর ভিত্তি করে 4 ঘন্টায় কত টাকা হলো সেই টাকা সুদসহ এই ব্যক্তিকে দিয়ে দিবে। তো এটি ছিল মূলত কল মানি বাজার। অ্যান্ড এগুলো আমি মূলত কিছু ইম্পর্টেন্ট যে স্বল্পমেয়াদী বাজার বা মুদ্রা বাজার আছে
তার কিছু হাতিয়ার সম্পর্কে আলোচনা করলাম। এইবার ভিডিওতে আমরা আলোচনা করব পুঁজি বা মূলধন বাজার নিয়ে, মানে মূলত এর কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটিজ নিয়ে। এবং বাংলাদেশে মূলত 4টি সিকিউরিটিজ আছে: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। আমরা এখন এই 4টি নিয়ে আলোচনা করব। সো পুঁজি বা মূলধন বাজার বা ক্যাপিটাল মার্কেট। পুঁজি বাজার বা মূলধন বাজার হলো আর্থিক বাজারের সেই অংশ যেখানে দীর্ঘমেয়াদী আর্থিক সম্পদ ক্রয় বিক্রয় করা হয়, যেটা আমরা আগে জেনেছি যে এ বাজার সাধারণত দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের বেশি সময়ের মেয়াদী যে সিকিউরিটিজগুলো আছে সেগুলো ক্রয় বিক্রয় করা হয়। এখানে যে সিকিউরিটিগুলো ক্রয় বিক্রয় করা হয় তাদের পরিপক্কতার মেয়াদ 1 বছরের বেশি, যেহেতু দীর্ঘমেয়াদী, তো 1 বছরের বেশি সময়ের জন্য এদের মেয়াদ হয়ে থাকে। তো পুঁজি বা মূলধন বাজারের সিকিউরিটিজ বা উপাদান সমূহ নীতি। ইকুইটি বাজার, আচ্ছা এখানে আমার দুটি ভাগ আছে। ইকুইটি বাজার, এই পুঁজি বাজারকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ইকুইটি বাজার, একটি হলো বন্ড বাজার। সো ইকুইটি বাজার কি? ইকুইটি মানে কিন্তু মালিকানা। মালিকানা হচ্ছিল কি সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে কিন্তু কোনো একটি কোম্পানির মালিকানা পাওয়া যায়। আর বন্ড কি? বন্ড তো আমরা জানি যে কোনো কিছু বন্ধক রেখে কোনো কোম্পানি যখন ঋণ নেয় তাকে বন্ড বলে, আর জামানতবিহীন বন্ডকে ডিবেঞ্চার বলা হয়। সো দুইটি এক হিসাবে সেম, জাস্ট বন্ডে এখানে বন্ধক থাকে আর এখানে কোনো বন্ধক থাকে না। সো বন্ড বাজার আর ইকুইটি বাজার। ইকুইটি বাজারে সেই সব সিকিউরিটিজ ক্রয় বিক্রয় করা হয় যেগুলো ক্রয় করলে কোম্পানির মালিকানা অর্জন হয়, আর বন্ড বাজার তো এক হিসাবে ঋণ। এখন কথা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু দুটি কোনো ভিন্ন বাজার না, বরং একই বাজারে ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। কারণ দেখা যায় বাংলাদেশের ইকোনমি এখনো অতটা অ্যাডভান্স না, সো আমাদের অত আলাদা আলাদা বাজার নেই, কারণ আমাদের দেশে বাজারে বন্ডের সংখ্যা অনেক কম। সো যেই বন্ডগুলো আছে সেগুলো ইকুইটি বাজার। ইকুইটি বাজার আলটিমেটলি এটা হচ্ছিল শেয়ার বাজার। শেয়ার বাজারে ক্রয় বিক্রয় হয়ে থাকে। আর যেসব দেশের ইকোনমি অনেক বেশি রিচ, খুব বড় বড় ইকোনমিতে যেসব অ্যাডভান্সড কোম্পানিগুলো আছে, তাদের ওইসব দেশের বাজারে কিন্তু ইকুইটির জন্য আলাদা বাজার থাকে অ্যান্ড বন্ডের জন্য আলাদা বাজার থাকে। সো ওইসব দেশে ইকুইটি বাজারে খালি শেয়ার, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার ক্রয় বিক্রয় হয়, আর বন্ড বাজারে খালি বন্ড বা ডিবেঞ্চার বিক্রি হয়ে থাকে। এবার ইকুইটি বাজার। সো প্রথমে ইকুইটি বাজার কি এটা জেনে নেই। যে বাজারে ইকুইটি সিকিউরিটিজ যেমন সাধারণ শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাকে ইকুইটি বাজার বলে। এটিকে মালিকানা তহবিলের দীর্ঘমেয়াদী উৎসের বাজার বলা হয়। দেখো, এটিকে মালিকানা তহবিলের দীর্ঘমেয়াদী উৎসের বাজার। আমরা জানি মূলধন বাজার তো দীর্ঘমেয়াদী উৎসের বাজার, তবে ইকুইটি বাজারকে বলা হয় মালিকানা তহবিলের, কারণ ইকুইটি বাজারে যে দুটি উপাদান আছে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ার, এগুলো ক্রয় করলে কিন্তু কোম্পানির মালিকানা পাওয়া যায়। কারণ সাধারণ শেয়ার বিক্রয়ের মাধ্যমে মালিকানা তহবিল সংগ্রহ করা হয়, যা কোম্পানির বিলুপ্তির পূর্ব পর্যন্ত কোম্পানি ব্যবহার করতে পারে। অর্থাৎ এই যে তহবিল, এই যে সিকিউরিটিজগুলো আছে, এই ইকুইটি বাজারে যে সিকিউরিটিজগুলো ক্রয় বিক্রি করা হয় এর মাধ্যমে কোম্পানির মালিকানা হস্তান্তর করা হয়, এবং এইসব সিকিউরিটিজগুলো কোম্পানির বিলুপ্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু বাজারে লেনদেন হতে থাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের দুটি ইকুইটি বাজারের প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ বাংলাদেশের দুটি ইকুইটি মার্কেট আছে, একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসই, আর একটি হলো, আচ্ছা ডিটা পি হয়ে গিয়েছে আমার, ডিএসসি, একটা হচ্ছিল সিএসি, চিটাগং স্টক এক্সচেঞ্জ। ইকুইটি বাজারের উপাদান দুইটি, একটি হলো সাধারণ শেয়ার, একটি হচ্ছিল অগ্রাধিকার শেয়ার। সো সাধারণ শেয়ার কি? পুঁজি বাজারের প্রধান উপাদান বা হাতিয়ার হচ্ছে সাধারণ শেয়ার। অর্থাৎ ইকুইটি বাজার বা পুঁজি বাজারের বা মূলধন বাজারের যে প্রধান উপাদান সেটি হচ্ছে সাধারণ শেয়ার। কারণ যে কোনো দেশেই সবচেয়ে বেশি যে অর্থ সংগ্রহ করা হয় সেটি হচ্ছিল শেয়ারের মাধ্যমে এবং সাধারণ শেয়ারের মাধ্যমে। যৌথ মূলধনী প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধনের ক্ষুদ্র ও সমান এককে শেয়ার বলে। অনুমোদিত মূলধন মানে একটি প্রতিষ্ঠান যখন বাজারে শেয়ার ইস্যু করতে যায় তখন তাদের এখানে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে তাদের কাছ থেকে অনুমোদিত হয় যে আমরা সব মিলায় সর্বোচ্চ কত টাকার শেয়ার বিক্রি করতে পারবো। এই যে সর্বোচ্চ পরিমাণ অর্থ, এটাকে বলা হয় অনুমোদিত মূলধন। সেই অনুমোদিত মূলধনের ছোট ছোট এবং ক্ষুদ্র এবং সমান এককে শেয়ার বলা হয়। ধরে নেই
বাংলাদেশের বেক্সিমকো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ থেকে মোট 500 কোটি টাকার অনুমোদিত মূলধন নিল। অনুমোদিত মূলধন মানে বেক্সিমকো লিমিটেড সর্বোচ্চ শেয়ারের বিক্রির মাধ্যমে 500 কোটি টাকা সংগ্রহ করতে পারবে। তো তারা কি করলো, মোট 50 বা 10 টাকার মূল্যে মোট 50 কোটি শেয়ার বিক্রি করলো এবং প্রত্যেকটির দাম 10 টাকা। সো এই যে ক্ষুদ্র একক মানে মোট টাকার কিন্তু ক্ষুদ্র একক মাত্র 10 টাকা এবং সমান প্রত্যেকটি দাম কিন্তু 10 টাকা এককে শেয়ার বলে। যে শেয়ারের মালিকগণ অধিকার, দায়িত্ব ও কর্তব্যের দিক বিচারের সুবিধা ও মর্যাদা ভোগ করলেও লভ্যাংশ বন্টনে ও কোম্পানির বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনের অগ্রাধিকার পায় না, তাকেই সাধারণ শেয়ার বলে। অর্থাৎ সাধারণ শেয়ার মালিকরা কোম্পানির অধিকার পাবে, মালিকগণ অধিকার, দায়িত্ব, কর্তব্য সব দিক দিয়ে সবচেয়ে বেশি অধিকার ভোগ করলেও লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে কোম্পানির এই শেয়ার মালিকরা সবাই শেষে দায়িত্ব পেয়ে থাকে। কারণ যখন প্রতিষ্ঠান লাভ পেয়ে থাকে তখন প্রতিষ্ঠান সবার প্রথমে বন্ড মালিকদের তাদের সুদ দেয়, দেন দেয় হচ্ছিল ডিবেঞ্চার, দেন দেয় হচ্ছিল অগ্রাধিকার শেয়ার এবং লাস্টে দেয় হচ্ছিল সাধারণ শেয়ার। এই যে প্রথমে যখন টাকা পায় বা লাভ বা মানে লভ্যাংশ বা সুদ মানে যেটি লাভ করে প্রতিষ্ঠান, সেটি যখন বিলি ক্ষেত্রে বা প্রতিষ্ঠান বিলোপের সময় সবার প্রথমে অর্থ মেটানো হয় বন্ড হোল্ডারদের, পরে ডিবেঞ্চার হোল্ডারদের, পরে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের এবং সবার শেষে সাধারণ শেয়ার হোল্ডারদের। সো এইসব ক্ষেত্রে অর্থাৎ লভ্যাংশ বন্টনে ও কোম্পানি বিলোপের সময় মূলধন প্রত্যাবর্তনের অগ্রাধিকার পায় না, অর্থাৎ সবাই শেষে পেয়ে থাকে, তাকেই সাধারণ শেয়ার বলে। এরূপ শেয়ার মালিকগণ পরিচালক নির্বাচনের প্রার্থী হতে পারে, নির্বাচনে ভোট দিতে পারে ও শেয়ার হোল্ডারের বিভিন্ন সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতামত প্রদান করতে পারে। অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডার যারা প্রতিষ্ঠানের মালিক, তারা একটি মালিকের মতো সকল কাজ করতে পারবে। এরপরে অগ্রাধিকার শেয়ার, এদের কাজটা অনেকটা সাধারণ শেয়ার হোল্ডারের মতো, তবে সাধারণ শেয়ার হোল্ডার যেরকম কোম্পানির লাভ পেয়ে থাকে, যখন যেরকম লাভ পাবে কোম্পানির সাধারণ শেয়ার সেরকম সেই হারে লাভ পেয়ে থাকবে, তবে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে এরা প্রতি বছর নির্দিষ্ট হারে লাভ পেয়ে থাকবে। দেখা যাক, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার স্থির থাকার কারণে একে স্থির আয়যুক্ত সিকিউরিটিজ বা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ বলা হয়ে থাকে। সাধারণ শেয়ারের ক্ষেত্রে কি দেখা যায়, যদি প্রতিষ্ঠান লাভ করে সেক্ষেত্রে সেই লাভ থেকে মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে, আর যদি কোনো কারণে প্রতিষ্ঠান লস করে সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা লাভ পায় না। অ্যান্ড দেখা যায় যখন কোম্পানি বেশি লাভ করে তারা তখন অনেক বেশি লাভ পেয়ে থাকে, যখন কোম্পানি কম লাভ করে তখন সাধারণ শেয়ার হোল্ডাররা কম লাভ পেয়ে থাকে। বাট অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা কিন্তু প্রত্যেক বছর একটি নির্দিষ্ট হারে আয় পেয়ে থাকে এবং এজন্য এদেরকে স্থির আয়যুক্ত সিকিউরিটিজ বলা হয়। এইরূপ শেয়ার মালিকগণ পরিচালক নির্বাচনে প্রার্থী হতে পারে, নির্বাচনে ভোট দিতে পারে ও শেয়ার হোল্ডারের বিভিন্ন সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতামত প্রদান করতে পারে না। এখানে ভুল চলে আসছে। এরূপ শেয়ার হোল্ডারগণ পরিচালন নির্বাচনে প্রার্থী হতে পারে না, অর্থাৎ তারা এখানে কিন্তু প্রার্থী হতে পারবে না, ভোট দিতে পারবে না। ভোট দিতে এখানে পারে, প্রার্থী হতে পারে কাটা যাবে, এই পারেও কাটা যাবে। অর্থাৎ এরূপ শেয়ার মালিকগণ পরিচালন নির্বাচনে প্রার্থী হতে, নির্বাচনে ভোট দিতে ও শেয়ার হোল্ডারদের বিভিন্ন সভায় অংশগ্রহণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতামত প্রদান করতে পারে না। সাধারণ শেয়ার হোল্ডারগুলো সবগুলো পারবে, বাট অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা পারবে না। সো এরা এক হিসাবে মালিক হওয়ার সত্ত্বেও তারা এই সকল যে অধিকার সেগুলো ভোগ করতে পারে না এবং এদের আয় নির্দিষ্ট হয়ে থাকে। সো একটু গেল আমাদের ইকুইটি বাজার। এবার আমরা দেখব বন্ড বাজার বা বন্ড মার্কেট। বন্ড মার্কেট একটি হাতিয়ার ছিল বন্ড। বন্ড হচ্ছে পুঁজিবাজারের এমন একটি উপাদান যার মাধ্যমে যৌথ মূলধনী প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদে ঋণ সংগ্রহ করতে পারে। অর্থাৎ সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে কি করে, বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী
মালিকানা তহবিল প্রদানের মাধ্যমে তহবিল গ্রহণ করে, কিন্তু বন্ডের ক্ষেত্রে হচ্ছিল দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করে থাকে। অর্থাৎ বন্ডের মাধ্যমে আলটিমেটলি দুটি পক্ষ অর্থাৎ ঘাটতি একক এবং উদ্বৃত্ত একক চুক্তি করে ঘাটতি একক উদ্বৃত্ত একের কাছ থেকে ঋণ নিয়ে থাকে। সো এইখানে যারা বিনিয়োগকারী তারা প্রকৃতপক্ষে কোম্পানির কিন্তু পাওনাদার হিসাবে পরিগণিত হয়ে থাকে। দেখো, এ দলিলের ক্ষেত্রে সুদের হার, ঋণের পরিমাণ ও ঋণের মেয়াদ উল্লেখ করা থাকে। অর্থাৎ দেখো, এই যে দুটি পক্ষ, একটি হচ্ছিল ঘাটতি একক, একটি হচ্ছিল উদ্ধৃত একক। এই যে এটি হলো উদ্ধৃত একক, এটি ঘাটতি একক। এই ব্যক্তি এদেরকে অর্থ প্রদান করেছে, তাদের মধ্যে চুক্তি হয়েছে একটি, এবং এখানে মেয়াদ, পরিমাণ এবং সুদ এসব কিন্তু উল্লেখ করা থাকবে, এবং আরো অনেক এগ্রিমেন্ট কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। এ দলিলে বিনিয়োগকারীগণ প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের জন্য পাওনাদার হিসাবে বিবেচিত হয়। যেহেতু এখানে আসলে দুটি পক্ষের মধ্যে চুক্তি হয়ে আলটিমেটলি তারা ঋণ আদান প্রদান করছে, তো স্বাভাবিকভাবে যারা বিনিয়োগ করে তারা কিন্তু এখানে অবশ্যই একটা পাওনাদার হিসেবে বিবেচিত হবে। ইস্যুকারী প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে বন্ডকে একাধিক ভাগে ভাগ করা যায়। অর্থাৎ ডিবেঞ্চারকে আমরা বন্ডকে একাধিকভাবে ভাগ করা যায়। ডিবেঞ্চারকে আমরা এখানে বন্ধকবিহীন বন্ড বলতে পারি। আবার এখানে বিভিন্ন প্রকার হচ্ছিল ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, মিউনিসিপাল বন্ড, বৈদেশিক বন্ড। এগুলো তোমরা দেখেছো। ট্রেজারি বন্ড হচ্ছিল সেই সকল বন্ড যেগুলো সরকার ইস্যু করে। কর্পোরেট বন্ড যেখানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ইস্যু করে, সেগুলো কর্পোরেট বন্ড। তারপর মিউনিসিপাল বন্ড হচ্ছিল যেগুলো সরকারের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ইস্যু করে থাকে। অ্যান্ড বৈদেশিক বন্ড হচ্ছিল যেসব বাইরের দেশে কোনো প্রতিষ্ঠান যদি বন্ড ইস্যু করে থাকে তাকে বলা হবে বৈদেশিক বন্ড। অ্যান্ড ডিবেঞ্চার কি? ডিবেঞ্চার এবং বন্ড দুটি হুবাহু সেম জিনিস, জাস্ট একটি পার্থক্য, বন্ডের ক্ষেত্রে জামানত থাকে আর ডিবেঞ্চারকে আমরা বন্ধকবিহীন বা জামানতবিহীন বন্ড বলতে পারি, কারণ ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো রকম কোনো জামানত থাকে না। অ্যান্ড ডিবেঞ্চার সবাই আসলে ইস্যু করতে পারে না। যেসব প্রতিষ্ঠানের নাম অনেক বেশি সবাই চেনে, খুব রিনোন এবং খুব ফেমাস, সেই সব প্রতিষ্ঠানই আসলে বন্ধকবিহীন বন্ড অর্থাৎ ডিবেঞ্চার ইস্যু করতে পারে। সো বন্ড বাজারে কি কি লেনদেন হয় আমরা কিন্তু জানলাম এটি। এরপরে আমাদের আসে হচ্ছিল ডিবেঞ্চার। সো আমরা ডিবেঞ্চার সম্পর্কে হালকা আলোচনা করব। ডিবেঞ্চারে বলা হয়েছে বন্ড ও ডিবেঞ্চারের সকল বিষয়বস্তু এক হলেও, এটা হলেও হবে একসাথে, এদের মধ্যে মূল পার্থক্য হলো বন্ড ইস্যু এর জন্য প্রতিষ্ঠান সমূহকে সম্পত্তি বন্ধক রাখতে হয়, তবে ডিবেঞ্চার ইস্যু এর জন্য প্রতিষ্ঠান সমূহকে সম্পত্তি বন্ধক রাখতে হয় না। অর্থাৎ আমি যখন বন্ড ইস্যু করব আমার সব কিছু সেম থাকবে, আমাকে এখানে সম্পত্তি বন্ধক রাখতে হবে, বা ডিবেঞ্চারের ক্ষেত্রে আমাকে এই বন্ধক আর রাখা লাগে না। অর্থাৎ ডিবেঞ্চারকে আমরা বন্ধকবিহীন বন্ড বলতে পারি। সো ডিবেঞ্চার কি আমরা কিন্তু বুঝতে পেরেছি। সো এই ছিল মোটামুটি এই পর্যন্ত আমাদের আজকে আলোচনা। আমরা জানলাম আমাদের আর্থিক বাজারে কাকে বলে, এর উপাদান কি কি আছে বা এসব কি কি ফ্যাক্টর আছে এখানে, দেন এর প্রকারভেদ কি কি, সেসব প্রকারভেদে কি কি হাতিয়ার আছে এবং সেসব হাতিয়ার সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি। আমরা এটিও জানতে পেরেছি যে মূলধন বাজারকে কিন্তু আমরা ইকুইটি বাজার এবং বন্ড বাজারে ভাগ করতে পারছি, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আমাদের বন্ড বাজার এবং ইকুইটি বাজার সেম শেয়ার মার্কেটে অর্থাৎ এক ইকুইটি বাজারে লেনদেন হয়ে থাকে, কারণ আমাদের দেশে বন্ডের পরিমাণ খুব কম। সো এর জন্য আলাদা কোনো বাজার নেই, একটি সিঙ্গেল বাজারে সব লেনদেন হয়ে থাকে। তবে যেসব দেশের ইকোনমিতে বন্ডের পরিমাণ অনেক বেশি তাদের জন্য কিন্তু আলাদা একটি সুগঠিত বন্ড বাজার রয়েছে, যেখানে শুধুমাত্র বন্ড নিয়েই লেনদেন হয়ে থাকে। সো বন্ধুরা, এই লেকচারে এ পর্যন্তই। আজকের মতো লেকচার শেষ। আমরা পরবর্তী লেকচারে এই অধ্যায়ের বাকি অংশটুকু সম্পর্কে জানবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।